হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের এএনএমজি নামের বুস্টার সিরিজ চলছে। বুস্টার সিরিজের আজকে ক্লাস 6। দেখো 76 কি বলেছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 4:7। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:3। বি এর বর্তমান বয়স কত? তোমরা এরকম অঙ্ক প্রচুর করেছো, ট্যাকেল করতে তোমরা জানো। এখন এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত, প্রেজেন্ট এজ কি বলা আছে? প্রেজেন্ট এজের রেশিও বলা আছে 4:7। আচ্ছা, 10 বছর বাদে, আফটার 10 ইয়ার্স, ঠিক আছে, আফটার 10 ইয়ার্স, 10 ইয়ার্স বাদে রেশিও কি হচ্ছে? 10 ইয়ার্স বাদে রেশিও হচ্ছে 2:3। এবারে বলেছে বিয়ের বর্তমান বয়স কত। তোমরা জানো 10 বছরের দুজনেরই বয়স 10 10 করে বাড়বে। এ আর বি দুজনেরই বয়স 10 10 করে বাড়বে। সুতরাং ইউনিটেও সমান সমান বাড়ার কথা। বেড়েছে 4 থেকে 2, 2 ইউনিট কমেছে। 7 থেকে 3, 4 ইউনিট কমেছে। তাহলে ব্যালেন্স নাই, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য তোমরা জানো এই ওপরের ডিফারেন্স নিয়ে নিচে গুণ। ওপরের ডিফারেন্স কত হচ্ছে? 4 আর 7-এর 3, আর নিচের ডিফারেন্স 2 আর 3-এর ডিফারেন্স 1, ওপরে গুণ হবে 1। এবার গুণ করাও যা, না করাও তাই। দ্যাট ইজ ওয়াই আমি ওপরে আর একটা গুণ করছি না, ঠিক আছে। একবারে যদি আমি গুণটা করে দিই তাহলে কি দাঁড়াবে? 2 3 2 6, 3 3 9, ঠিক আছে। এই পার্টটাকে আমি মুছলাম, একবারে গুণটা আমি করে দিচ্ছি। 3 2 6, 3 3, এটা 9। তোমরা লিখে আলাদা করে আবার করবে। এবার দেখো 7 থেকে 9 কত ইউনিট বেড়েছে? 2 ইউনিট। 4 থেকে 6 কত ইউনিট বেড়েছে? 2 ইউনিট। এই 2 ইউনিটের ভ্যালু বলা আছে এখানে 10 বছর। কেন? কারণ প্রেজেন্ট এজ থেকে 10 বছর বাদে কত বছরের ইনক্রিজমেন্ট হচ্ছে? 10 বছরে। দ্যাট ইজ এই 2 ইউনিট ইউনিটে বেড়েছে, আর বছরে কত বেড়েছে? বছরে বেড়েছে 10 ইয়ার্স, 10 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 5 বছর। জানতে চাইছে বি এর বর্তমান বয়স কত। এই তো বি এর বর্তমান বয়স হচ্ছে 7 × 5 মানে 35 বছর। 7 ইউনিটের ভ্যালু 7 × 5, 5 7 35 বছর, ঠিক আছে। এই যে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো 77 বলেছে একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? আচ্ছা, বেতন 5,000 টাকা, টাকায় পার্সেন্টেজে কত? পার্সেন্টেজে 100%। এই 100%-এর মধ্যে 10% ব্যাংকে জমা করেছে, অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিয়েছে। আগে আমাকে এইটা দেখতে হবে যে ওইটা কতটা তৈরি করছে আমাকে, ঠিক আছে, পার্সেন্টেজে বা ইউনিটে। আমি ভাবছি টোটাল আমার বেতন কত? 100 ইউনিট, ঠিক আছে। এই 100 ইউনিটের ভ্যালুই ওরা কিন্তু 5,000 টাকা দিয়ে রেখেছে। আমি পরে যাচ্ছি সেটাতে। এবারে এই 100 ইউনিটের মধ্যে কি করছে? 10% জমা করছে। কোথায়? 10% জমা হচ্ছে তোমার ব্যাংকে। ভাই ব্যাংক বানান কি? হ্যাঁ, ঠিক আছে। এইখানে ব্যাংকে জমা হচ্ছে 10%। তাহলে 100-র 10% মানে কতটা চলে গেল? 100-র 10% মানে 10 ইউনিট। তাহলে 10 ইউনিট যদি আমি 100 থেকে মাইনাস করি, তাহলে 100 মাইনাস 10 ইউনিট কতটা হবে? এখন 90 ইউনিট এখন পড়ে আছে। এই বাকি টাকার, অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিচ্ছে। 90 ইউনিটের 4% মানে কত? 4/100, 0 0 0 কাটা চলে যাবে, ঠিক আছে। 4 9 36, 36 ডিভাইডেড বাই 10 মানে কত? 3.6। তাহলে 90 ইউনিটের 4% মানে 3.6, সেইটা দিচ্ছে কোথায়? বাড়ি ভাড়া। বলেছে বাড়ি ভাড়া কত টাকা দেওয়া হয়েছে। এবারে 100 ইউনিটের ভ্যালু 5,000 টাকা, এরা শুরুতেই এখানে বলে রেখেছিল। আমাকে 3.6 ইউনিটের ভ্যালু বার করতে হবে, হয়ে যাবে। 100 ইউনিটের ভ্যালু কত টাকা? 100 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু 5,000 ডিভাইডেড বাই 100 ইউনিট। 3.6 ইউনিটের ভ্যালু কত? একটা 3.6 এখানে গুণ হয়ে যাবে, ঠিক আছে। আমি এইটাকে মুছলাম, 3.6 গুণ হয়ে যাবে। এখন কাটাকুটি আমি করব। এই 0 এই 0 এই 0 এই 0 চলে গেল। এই 5 36-এ 180, 1800 হবে। এখানে পয়েন্টের পরে একটা 0, ঠিক আছে। 50 × 3.6, ঠিক আছে। 180 টাকা, অর্থাৎ বাড়ি ভাড়া কত দেওয়া হচ্ছে? অপশন সি, 180 টাকা ভাড়া দেওয়া হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো 78 কি বলেছে? ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 25% কমে গেল, আয়ের কি পরিবর্তন হবে? আচ্ছা, ট্রেন ভাড়া বৃদ্ধি পেয়েছে, যাত্রী সংখ্যা তার জন্য 25% কমে গেছে। আয়
ইনকাম কার উপরে নির্ভর করছে? ইনকাম নির্ভর করছে কতজন তোমার ট্রাভেলার আছে, যাত্রী সংখ্যা কতটা আছে, আর ভাড়া কতটা আছে, প্রাইস কি আছে। প্রাইস আর ট্রাভেলার এই দুটোর গুণফলের ওপরে নির্ভর করে তোমার ইনকাম। প্রাইস কি হয়েছে? প্রাইস বেড়েছে কত পার্সেন্ট? 20%। 20%-এর ভ্যালু কত? 1/5। তাহলে 5 থেকে বেড়ে কত হয়েছে? 6। আর এখানে ট্রাভেলারের সংখ্যা কি হয়েছে? ট্রাভেলারের সংখ্যা 25% কমে গেল। 25% মানে কত? 1/4। 4 থেকে কত হলো? 4 থেকে কমে হয়ে গেল 3। এবারে ইনকাম কি হয়েছে? ইনকাম আলটিমেটলি আমাকে দেখতে হবে এখন। এটা ইনিশিয়াল, এটা হচ্ছে গিয়ে ফাইনাল। দেখো 4 5 3 6 18, বাদিক বাদিক গুণ, ডান দিক গুণ, কারণ এই যে প্রাইস আর ট্রাভেলার গুণ করে ইনকামটা হয়, তাহলে গুণ যখন হবেই তার আগে কাটাকুটিটা করে দিই। দেখো 2 2 4, 3 2 6, ঠিক আছে, 5 2 10, 3 3 9, তাহলে 10 থেকে 9 ইউনিট হচ্ছে। 10 থেকে 9 ইউনিট হচ্ছে কত ইউনিট কমলো? 1 ইউনিট কমলো। কার উপরে? 10-এর উপরে। পার্সেন্ট করবার জন্য 100% গুণ, দ্যাট ইজ 10% তোমার কি হয়েছে? হ্রাস হয়েছে। এই যে অপশন এ, 10% হ্রাস হয়েছে। 79 দেখো, বলেছে টাকায় 12টি করে পেন্সিল বিক্রি করলে এক ব্যবসায়ীর 4%-এর ক্ষতি হয়, টাকায় কয়টি করে পেন্সিল বিক্রি করলে তার 44%-এর লাভ হবে। সহজ অঙ্ক, তুমি আমায় বলো তো। আমি আমি দেখলাম যে ভাই 9টা করে 12টা করে আমি পেন্সিল বিক্রি করছি। 12টা করে পেন্সিল বিক্রি করার জন্য আমার কিছুটা লস হয়ে গেছে। যাই হোক না কেন, যতটাই লস হোক, লস হয়েছে। তাহলে লাভ করার জন্য কি আমি পেন্সিলের সংখ্যা বাড়িয়ে দেব নাকি কমিয়ে দেব? পেন্সিল 12টা করে বিক্রি করছিলাম, বিক্রি করে আমার লস হয়ে গেল। তাহলে এবারে পেন্সিল আমি যদি আবার বাড়িয়ে দিই তাহলে তো ফার্দার লস হবে। একটা মাছি বারবার করে উড়ে এসে গায়ের উপরে বসছে, ঠিক আছে, ক্যামেরার সামনেও হয়তো উড়ে বেড়াচ্ছে। তো আমাকে সংখ্যা কমাতে হবে, তার মানে লাভ করতে গেলে আমাকে সংখ্যাটা কমাতে হবে, এটা যেন মাথায় থাকে। প্রথমে কত হচ্ছিল? 4%-এর ক্ষতি হলে প্রথমে প্রাইস রেশিওটা একটুখানি আগে দেখো। প্রাইস রেশিও আর কোয়ান্টিটি রেশিও কিন্তু উল্টা উল্টি চলে। 4%-এর ক্ষতি হলে তখন পাচ্ছিলে কত তুমি? SP1 মানে সেলিং প্রাইসের কথা বলছি, ঠিক আছে, তখন তুমি পাচ্ছিলে 4%-এর ক্ষতি হলে 96%। আর তুমি এখন চাইছো কি? তুমি এখন চাইছো 40%-এর 44%-এর হয়ে যাক প্রফিট। তাহলে কত দিয়ে বিক্রি করতে হবে? 144%। বোঝা গেছে? রেশিও যদি করি তাহলে ওখানে কাটাকুটি চলে যাচ্ছে। 12 দিয়ে 8 12 96, 12 দিয়ে কাটলে 12 স্কোয়ার 144, আরো কাটে 4 দুগুণে 8, 3 4 12, তাহলে প্রাইস রেশিও কত দাঁড়াচ্ছে? 2:3। অর্থাৎ কোয়ান্টিটি রেশিও কি দাঁড়াবে? উল্টা উল্টি চলবে, 3:2। কোয়ান্টিটি কমাতে হবে। এবারে তুমি আগে কতগুলো করে বিক্রি করছিলে? 12টা করে। এই 3 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 12টা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 3 4 12, অর্থাৎ 2 ইউনিটের ভ্যালু 4 দুগুণে 8। 8টা করে তোমাকে এখন পেন্সিল বিক্রি করতে হবে, তবে গিয়ে তুমি 44%-এর লাভ পাবে, দ্যাট ইজ অপশন সি। ঠিক আছে, নেক্সট দেখো। 80 বলেছে নিচের কোনটি ক্ষুদ্রতম? একটা তুমি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারো। হাফ মানে 50%, 3/4 মানে 75%। পার্সেন্টেজ কিরকম ভাবে স্যার? প্রত্যেকটাকে 100% গুণ করে। হাফ মানে ফ্র্যাকশনে এটা কত? 100% গুণ করলে এটা 50%, 3/4 মানে 75%, 7/8 মানে 87.5%, 4/5 মানে 80%। তাহলে সব থেকে ছোট কি? 1/2। ঠিক আছে, সব থেকে ছোট এটা 1/2। আর এটা যদি অসুবিধা হয় তাহলে তোমরা ওই দুটো দুটো করে কম্প্যারিজনের মেথডটাও তোমরা জানো, আমি বলেছিলাম। এই যে ধরো 1/2 আর 3/4 এর মধ্যে কম্পেয়ার করছি, এটাকে ওপরে নিয়ে যাব। 4 একে 4, 3 দুগুণে 6, এই যে এটা 4 আর এটা 3 দুগুণে 6, তাহলে 4 ছোট 4 আর 6 এর মধ্যে, অর্থাৎ হাফ ছোট। 3/4 চলে গেল। এবার হাফের সাথে আমি 7/8 কে করবো কম্পেয়ার। 8 একে 8, 7 দুগুণে 14, এগেইন এইটা বড় এইটা ছোট, সুতরাং হাফ ছোট, 7 আর 8 বড়। আমাকে ক্ষুদ্রতমটা বার করতে বলেছে, হাফ হবে আনসার, এরকম ভাবে। ঠিক আছে, নেক্সট 81 দেখো। একটি ট্রেন একটি স্টেশন থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়ে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে এলো, যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? গড় গতিবেগের জন্য আমাকে আগে দরকার ডিস্টেন্স। ডিস্টেন্স যতটা গেছে ঠিক ততটাই এসছে। দেখো একটা স্টেশন থেকে একটা স্টেশনে গেছে, আবার সেখান থেকে ফেরত চলে এসে ইনিশিয়াল স্টেশনে। তাহলে যতটা গেল, যতটা গেছে ঠিক ততটাই আবার ফেরত এসছে।
এটাই যদি হয় তাহলে ডিস্টেন্সের রেশিও কি চলছে, ডিস্টেন্সের d1 আর d2 যাওয়া এবং আসা এই মিলে রেশিও কি চলছে 1:1। এই d1 আর d2টা অ্যাকচুয়ালি কত ইউনিট, তার জন্য আমাকে 45 আর 36 করতে হবে এলসিএম। স্পিডের এলসিএম করলে আমি পাবো ডিস্টেন্স। এই যে 45 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে এবং ফেরত এসছে কত 36, 45 আর 36 এলসিএম যদি করি তাহলে 180 হবে রেস, ঠিক আছে এলসিএম। 4 45 180, 5 36 180, এইটা কি পেলে, এইটা পেলাম ডিস্টেন্স, এটা কি পেলাম স্পিড, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে এটা পেলাম টাইম। এবার দেখো তার মানে এই এক একটা ইউনিট অ্যাকচুয়ালি 180 গেছে 180 এসছে, 180 গেছে 180 এসছে। প্রথমের 180 যাওয়ার জন্য সময় কত লেগেছে, 4 ইউনিট সময়, দ্বিতীয় 180-র জন্য 9 ইউনিট সময়। এইটা হচ্ছে তোমার অ্যাভারেজ স্পিড, বোঝা গেছে? আচ্ছা, তাহলে 180 ইন্টু 2 ডিভাইডেড বাই, ভাই এটা তো 5, এটা 5 ছিল, মাথা বেশি চলে আমার, ঠিক আছে 5 আর 4 9, একবারে 9 ওখানে লিখে দিয়েছি। চলো 9 দুগুণে 18, 180, 20 দুগুণে 40, 40 কিলোমিটার পার আওয়ার, এইটা হচ্ছে গিয়ে তোমার অ্যাভারেজ স্পিড, দ্যাট ইজ অপশন ডি। ঠিক আছে, নেক্সট দেখো 82 কি বলেছে, এ 21,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, কিছুদিন বাদে বি 36,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। বছর শেষে লাভ যদি উভয়ের মধ্যে সমান ভাগে ভাগ হয় তবে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। ভাই তোমরা জানো প্রফিট রেশিও কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়, প্রফিট ডিস্ট্রিবিউট হয় ইনভেস্টমেন্ট আর টাইমের গুণফলের ওপর দিয়ে। এবারে ইনভেস্টমেন্টের কথা কে 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 ইনভেস্ট করেছে, এ করেছে আর বি করেছে। এ ইনভেস্ট করেছে 21,000 আর বি ইনভেস্ট করেছে 36,000 টাকা, বাট কিছুদিন বাদে এসছে, কতদিন বাদে আমরা জানি না, এখানে টাইম। আচ্ছা রেশিও করি দেখো আগে, এই যে 000, এই যে 000 চলে গেল, 3 7 21, 3 12 36, এটা হচ্ছে 7:12 কিসের রেশিও, ইনভেস্টমেন্টের রেশিও। টাইমের রেশিও আমরা জানি না। এবারে প্রফিটের রেশিও সম্পর্কে কি বলেছে, যে প্রফিট ডিস্ট্রিবিউট হচ্ছে তোমার ভাই 1:1 এই রেশিওতে। তুমি আমায় বলো প্রফিটের রেশিও জানো, ইনভেস্টমেন্টের রেশিও জানো, টাইমের রেশিও এখান থেকে কেমন করে বেরোবে? এখান থেকে টাইম যদি আমি বার করতে চাই তাহলে প্রফিট আপন ইনভেস্টমেন্ট হবে, টাইম যদি বার করতে চাই তাহলে প্রফিট আপন ইনভেস্টমেন্ট হবে। আমরা এখন এটাই করব। প্রফিট আপন ইনভেস্টমেন্ট যদি আমি করতে চাই তাহলে 1/7 আসবে, 1/7 আসবে তোমার টাইম, আর এটা কত 1/12 আসবে টাইম। একবারে যদি ক্রস করে দিই তাহলে এটা টাইমের রেশিও কি আসবে, এই 12 চলে যাবে এই কোনায়, 7 চলে আসবে এই কোনায়। বছর শেষে খেয়াল করে দেখো, বছর মানে 12 মাসে 1 বছর, অর্থাৎ এ তো 12 মাসের জন্যই টাকা খাটিয়েছে, বুঝতে পারছো এখানটাতে, এই যে এ 12 ইউনিটের ভ্যালু কত, 12 মাস, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 মাস। এ 12 মাসের জন্য টাকা খাটিয়েছে, বি কত মাসের জন্য, 7 ইন্টু 1 মাস, অর্থাৎ 7 মাসের জন্য বি টাকা খাটিয়েছে। এখানে যেই টাইমটা আসে সেটা কিন্তু ইনভেস্টমেন্টটা কতটা টাইম ধরে থেকেছিল, খেটেছিল সেটার কথা বলেছে। বলেছে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে, বি এর টাকা যদি 7 মাস খাটে তাহলে বি কত মাস বাদে এসছে, 5 মাস বাদে এসছে। অপশন ডি হবে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট 83 দেখো, 83 কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 7 এবং তাদের লসাগু 210, একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত? এটা একদম সোজা অঙ্ক, তোমরা জানো একটা সূত্র আছে, লসাগু ইন্টু গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল, সেখান থেকে এই অঙ্কটা হয়ে যাবে, একদম সহজ অঙ্ক। একটা সংখ্যা কত আমি জানি না, একটা সংখ্যা n1 আর একটা সংখ্যা n2 ভাবছি। n1 এর কথা কত বলে দিয়েছে, n1 বলে দিয়েছে 35, n2 কে আমি n2 লিখছি, তাহলে লসাগু ইন্টু গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল, লসাগু কত 210, গসাগু কত 7, ইকুয়ালস টু n1 ইন্টু n2, n1 ইন্টু n2, n1 এর জায়গায় কত লিখবো, n1 এর জায়গায় লিখবো 35, n1 এর জায়গায় লিখবো 35, 35 ইন্টু কত n2, ঠিক আছে, 5 7 35, 5 4 5 20, 5 দুগুণে 10, n2 এর ভ্যালু হচ্ছে তোমার 42, ঠিক আছে, n2 এর ভ্যালু 42। ঠিকঠাক কাটলাম, 7 5 7 35, হ্যাঁ
5 4 5 20, 5 2 10, 42 হবে তোমার কারেক্ট আনসার, এই যে অপশন বি। ঠিক আছে, নেক্সট দেখো 84 বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যমান সমান হলে ভূমির ক্ষেত্রফল কত? আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? বক্রতলের ক্ষেত্রফল হয় 2 পাই আর এইচ। ভাই এটা এইচ, 2 পাই আর এইচ। আর বলেছে আয়তন, আয়তনের সংখ্যমান সমান, আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। এই দুটো সমান বলেছে তাই সমান করেছি। সমান করলে এখান থেকে পাই আর পাই তো কাটা চলে যাচ্ছে, এইচ আর এইচ কাটা চলে যাচ্ছে, আর এর 2 পাওয়ারের সাথে একটা আর কাটা চলে যাচ্ছে, অর্থাৎ আর এর ভ্যালু কত বেরোচ্ছে? 2। আর এর ভ্যালু যদি 2 হয়, বলেছে এদের ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল লম্ববৃত্তাকার চোঙের কি হয়? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে এই তো পাই আর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, অর্থাৎ 4 পাই হবে তোমার কারেক্ট আনসার, এই যে অপশন ডি। ঠিক আছে, 85 দেখো 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের সমন্বয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো, নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, তিনটা বর্গক্ষেত্র আছে, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। এই একটা আছে যেটা ধরো 2 সেন্টিমিটার, এই একটা আছে যেটা ধরো 3 সেন্টিমিটার, এই একটা আছে যেটা ধরো 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 2 দুগুণে 4, এটা হবে 3 এ 3 9, আর এটা হবে 6 6 36। এটার ক্ষেত্রফল, এই তিনটে মিলিয়ে যা ক্ষেত্রফল হবে, বড় এই তিনটে মিলিয়ে যে বর্গক্ষেত্রটা তৈরি করা হচ্ছে সেটার ক্ষেত্রফল সমান হবে, তাই তো? তাহলে ক্ষেত্রফল যদি সমান হয়, 36 আর 9 45, 45 আর 4 কত? 49, অর্থাৎ এই বড় যে বর্গক্ষেত্রটা তৈরি হচ্ছে, ঠিক আছে, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 49 বর্গ সেন্টিমিটার। তাহলে 49 বর্গ সেন্টিমিটার যদি হয়, এর বাহুগুলো কত করে? এর বাহুগুলো 7 করে, দ্যাট ইজ অপশন সি। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো 86 বলেছে একটি ঘরের মেঝে আয়তাকার যার পরিসীমা 18 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার হলে তার চার দেওয়ালের ক্ষেত্রফল কত? কিছুই না, মেঝের পরিসীমা আর উচ্চতা গুণ করলেই চলে আসবে, এটা 3 18 54। অপশন সি হবে কারেক্ট আনসার। কিরকম ভাবে? এইরকম ভাবে আমি তোমাকে একটা শেপ নিয়ে প্রপার দেখাচ্ছি, ঠিক আছে? দেখো একটুখানি, দেখো ওরে তেরি, কোথায় গেল? এই দেখো একটা ঘর আছে যার মেঝে বলেছে আয়তাকার। মেঝে যদি আয়তাকার হয় তাহলে এই চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? এই একটা দেওয়াল দেখতে পাচ্ছ আশা করি, ব্লু কালারের। এই মাছিটাকে না আমি পারলে মেরেই দিই আর কি। তাহলে মেঝের ক্ষেত্রফল এইটা, এই দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? এটা কি দৈর্ঘ্য ইনটু উচ্চতা, তাহলে এটা লেন্থ ইনটু হাইট। এটার ওপারেও আরেকটা আছে, এটার ওপারেও ঠিক অপোজিটে, মানে এই যে এই পার্টটা বুঝতে পারছো, এই যে এইটা, এই একটা দেওয়াল আছে যেটা কিনা সেম হবে দৈর্ঘ্য ইনটু ইনটু উচ্চতা, এটারও লেন্থ ইনটু হাইট এটা। আর এই একটা আছে দেওয়াল, দেখো এই একটা দেওয়াল আছে, দেখো এই যে এই পার্টটা, ঠিক আছে, এইটা, এইটা কি? এটা প্রস্থ ইনটু উচ্চতা। আর ঠিক এটার অপোজিটে এই একটা দেওয়াল আছে, বুঝতে পারছো? এই যে এই একটা দেওয়াল আছে যেটারও কি হবে তোমার, এই যে এটা প্রস্থ ইনটু উচ্চতা মানে ব্রেথ ইনটু হাইট। তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কি দাঁড়ালো? দুটো এল ইনটু এইচ প্লাস দুটো ব্রেথ ইনটু এইচ, অর্থাৎ আমি যদি 2 এখান থেকে কমন নেই, ঠিক আছে, তাহলে এল প্লাস বি ইনটু এইচ। এল প্লাস বি মানে কি? পরিসীমা, ঠিক আছে, ইনটু উচ্চতা, তাই একবারে করে দিলাম 3 18 54। এবারে এইটা দেখো, কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 12 গুণ এবং অবশিষ্টের 5 গুণ, অবশিষ্ট 48 হলে ভাজ্য কত? ভাজ্য মানে যাকে ভাগ করা হয়। এই কোনো একটা ভাগ অঙ্ক আছে, ঠিক আছে, এই আমি লিখলাম এটাকে ভাজক, যাকে যাকে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার ভাজ্য, যা যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে ভাগফল, আর এইটা হচ্ছে তোমার ভাগশেষ বা অবশিষ্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 12 গুণ,
ভাজকটা ভাগফলের কত গুণ? 12 গুণ। আচ্ছা, পরের রিলেশন আমি লিখছি। এবং অবশিষ্টের কত? 5 গুণ। এই যে অবশিষ্ট বা ভাগশেষ আছে সেটার 5 গুণ। অবশিষ্ট 48, এই ভাগশেষটা কত বলেছে? 48। ভাজ্য কত? ভাগশেষ যদি 48 হয় তাহলে ভাজক কত? এখানে তো 5 গুণ বলেছে, অবশিষ্টের 5 গুণ। অবশিষ্টের 5 গুণ হলে 4 5 20, 5 8 40। ভাজকটা কত দাঁড়ালো? ভাজক দাঁড়ালো 240। এই ভাজকটাই ভাগফলের কত গুণ ছিল? 12 গুণ ছিল। অর্থাৎ ভাগফলটা কত হবে? ভাগফল আমি ভাজক থেকে যদি ভাগফলে যেতে চাই তাহলে 12 ভাগ, বুঝতে পারছো? দেখা যাচ্ছে ওপরটা? হ্যাঁ দেখা যাচ্ছে। এইটা কত হবে? এই মাছিটা এত ঝামেলা স্টার্ট করে দিয়েছে। ভাগফলটা কত হবে? 12 ভাগ। আমি 240কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে এটা কত? 240কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 20। এবার ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ তোমরা জানো। ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমি এইটাকে মুছলাম, হ্যাঁ এটাকে মুছে দিচ্ছি। ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণ ভাগফল, এই সূত্রটা আমার লেখা উচিত নয়, তোমরা জানো অলরেডি। ভাজক গুণ ভাগফল যোগ, বিরক্তিকর তো হাত থেকে, যোগ ভাগশেষ, ঠিক আছে? আচ্ছা, ভাজক কত? ভাজক 240, ভাগফল কত? 20। তাহলে 240 ইন্টু কত? 20 যোগ ভাগশেষ হচ্ছে তোমার 48। এটা 24 দুগুণ 48, 4800 প্লাস 48, অর্থাৎ হবে তোমার 48 48 48 48। এই যে অপশন এ 4848, এইটা হবে তোমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো। 90 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি বৃত্তাকার কুয়োর চারপাশে 10 সেমি চওড়া পাড় আছে। পাড়টির ক্ষেত্রফল কত? আচ্ছা, 90 সেন্টিমিটার ব্যাস যুক্ত, তাহলে এইটা ধরো একটা বৃত্তাকার কুয়ো আছে। এটা 90 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 45 সেন্টিমিটার। এর বাইরে 10 সেন্টিমিটার চওড়া যদি পাড় থাকে তাহলে এর বাইরের পাড় সহ এটার ব্যাসার্ধ কত দাঁড়াচ্ছে? পাড় সহ এটার ব্যাসার্ধ দাঁড়াচ্ছে 55 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? এখন পাড়ের ক্ষেত্রফল যদি আমাকে বার করতে হয় তাহলে এইটাকে বার করতে হবে। এইটাকে বার করতে গেলে কিরকম ভাবে বার করব? আমি আগে টোটালটাকে একবার নেব, ঠিক আছে, পাই আর স্কোয়ার। পরেরটা এইটা পাই আর স্কোয়ার, দুটোকে মাইনাস করলেই বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, চারপাশে চওড়া 10 পাড়ের ক্ষেত্রফল কত? হ্যাঁ, তাহলে দেখো পুরো 55 সেন্টিমিটার মানে পাই আর স্কোয়ার মানে কত? 55 ইন্টু 55 পাই আর স্কোয়ার। এটা পাড় সহ ক্ষেত্রফল। আর পার বাদে যে মাঝখানের টুকুটা আছে সেটার ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু পাই আর স্কোয়ার, পাই ইন্টু 45 ইন্টু 45, পাই ইন্টু 45 ইন্টু 45। তোমরা স্কোয়ার জানো বার করা। তোমার 55 স্কোয়ার কিরকম ভাবে হবে? যেগুলো নাম্বার 5 দিয়ে স্কোয়ার, 5 দিয়ে শেষ হচ্ছে সেগুলো স্কোয়ার বার করা খুব সহজ। 55 স্কোয়ার কত আসবে এখানে? 55 মানে লাস্টে ইউনিট ডিজিটে 5 আছে, এটার জন্য 25 তো আসবেই। 5-এর নেক্সট ডিজিট 6, 5 6 30, 30 25। 45 স্কোয়ারও একই রকম ভাবে, 45 মানে 5-এর জন্য 5 5 25 আসবে, 4-এর নেক্সট 5, 4 আর 5-এ 20। ঠিক আছে, এই যে 20 20 25। তাহলে এইটা কত? এটা হচ্ছে 30 25, 30 25 পাই। ঠিক আছে, 30 25 পাই মাইনাস 20 25 পাই, অর্থাৎ এটা কত দাঁড়াচ্ছে? 1000 পাই। ঠিক আছে, 1000 পাই হচ্ছে কারেক্ট আনসার, অপশন বি। নেক্সট দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ভেতরে অন্তর্লিখিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? সোজা অঙ্ক। দেখো, এত তোমাকে বলে দেবে না বর্গক্ষেত্রের ভেতরে অন্তর্লিখিত বৃত্ত, ঠিক আছে, এত তোমাকে জেনারেলি বলে দেবে না, এটাকে কোডেড ল্যাঙ্গুয়েজে জেনারেলি ওরা বলে। এই একটা ধরো বর্গক্ষেত্র আছে, ভাই আমি আগেই বলেছি যে আমি লিওনার্দো দা ভিঞ্চি নয়, সুতরাং আমার আঁকানোটা ভালো হয় না। এই রকম হয় অন্তর্লিখিত বৃত্ত, ঠিক আছে। আচ্ছা, এই বর্গক্ষেত্রের বাহু সুবিধার জন্য আমরা যদি 2r ধরে নিই তাহলে এইটুকুটা ব্যাসার্ধটা, এইটা যদি এই পুরোটা এইখান থেকে এইখান পর্যন্ত যদি 2r হয় তাহলে এইখান থেকে এইটুকুটা r হবে না? দেখো তো,
সূত্রই আছে, আমি কনসেপশনালি বোঝানোর চেষ্টা করছি। 2r যদি বর্গক্ষেত্রের বাহু হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত দাঁড়াচ্ছে r, আর ব্যাস বৃত্তের ব্যাস দাঁড়াচ্ছে 2r, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে 4r স্কোয়ার। পাই কোথা থেকে আসছে, বাহুর স্কোয়ার মানে 4r স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল কত হবে পাই r স্কোয়ার, পাই r স্কোয়ার। এখন দেখো আর স্কোয়ার আর আর স্কোয়ার তো কেটে যাচ্ছে, 4 এটা কত 22-এর 7 ক্রস করে যদি দিই তাহলে 4 সাথে 28, 28:22 মানে 2 14:11, 14:11 হচ্ছে তোমার কারেক্ট আনসার, দ্যাট ইজ অপশন ডি। ঠিক আছে, 89 গেল, লাস্ট অঙ্ক আছে আজকের। বলেছে 5,000 টাকা 2 বছরের জন্য দুটি ব্যাংকে রাখলে দুটি ব্যাংক থেকে প্রাপ্ত সরল সুদের পার্থক্য 25 টাকা। ব্যাংক দুটির সরল সুদের হারের পার্থক্য কত? একদম সহজ, 5,000 টাকা দুটো ব্যাংকেই রেখেছো, 2 বছরের জন্যই রেখেছো, কোনো একটা ব্যাংক থেকে 25 টাকা বেশি পাচ্ছ, তাহলে 25 টাকাটা আমি দেখবো ইন্টারেস্ট কত পার্সেন্ট তৈরি করছে। আমার দরকারই নেই কোন ব্যাংকে কত রেট অফ ইন্টারেস্ট বার করা ছিল, আই ইকুয়ালস টু কি জানো তোমরা, PRT/100। 25 টাকা বেশি পাওয়া যাচ্ছে, প্রিন্সিপাল কত 5,000 টাকা, দুটো ব্যাংকেই আছে, আর রেট অফ ইন্টারেস্ট আমাকে বার করতে হবে। এটা কোন রেট অফ ইন্টারেস্ট বেরোবে, এই 25 টাকার জন্য যে এক্সট্রা টুকুটা পাচ্ছ সেইটা বেরোবে। ঠিক আছে, টি কত, টি বলেছে 2 বছরের জন্য, ডিভাইডেড বাই 100, 0,000, 25 2 × 50, আর এর ভ্যালু কত 1/4 মানে 0.25%। ঠিক আছে, পার্সেন্ট নয় অ্যাকচুয়ালি, আর এর ভ্যালু 0.25 আর পার্সেন্টের ভ্যালু 0.25%, তাহলে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 0.25%-এর ডিফারেন্স, অপশন ডি। তাহলে এই ছিল আজকে আমাদের 15টা অঙ্ক, 90 পর্যন্ত আমরা কমপ্লিট করে নিয়েছি। দেখতে থাকো, আর অবশ্যই সবাই ভালো মতন করে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।